ইসরায়েলি বিমান হামলায় মৃত্যুপুরীতে পরিণত গাজা। দখলদারদের আগ্রাসনে একদিনে নিহত 51 জন। খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ তেল আবিবের। নতুন করে যুদ্ধবন্দী বিনিময় ও নিহত সেনাদের মরদেহ হস্তান্তরে রাজি রাশিয়া ইউক্রেন। কিয়েভের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মস্কোর। মার্কিন পারমাণবিক চুক্তির প্রস্তাবকে একতরফা আখ্যা ইরানের। সাড়া না দেওয়ার ইঙ্গিত। পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তেহরান, দাবি আইএইএর। এবং সৌদি আরবে লাখো মুসল্লির জামায়াত। মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল। ঐতিহাসিক যাত্রা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। ইউক্রেনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। বড় কোনো ধরনের অগ্রগতি ছাড়াই তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন দ্বিতীয় দফার শান্তি আলোচনা শেষ হয়েছে। তবে বন্দি বিনিময় ও মানবিক বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। জুনের শেষ নাগাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুলের সেরাগান প্যালেসে সোমবার অনুষ্ঠিত হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা। প্রায় 1 ঘন্টার এই আলোচনায় অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ, আর রাশিয়ার পক্ষে ছিলেন প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদেনস্কি। আলোচনার পর সংবাদ সম্মেলনে ইউক্রেন জানায় তারা একটি নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাশিয়া সেটি প্রত্যাখ্যান করেছে। কিয়েভের দাবি, রাশিয়া বলেছে এ ধরনের বিরতি ইউক্রেনকে পুনরায় সংগঠিত হতে সহায়তা করবে, যা মস্কো চায় না। রাশিয়ার কর্মকর্তারা জানান তারা ইউক্রেনের কিছু কিছু অঞ্চলে 2 থেকে 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে উভয় দেশ গুরুতর আহত ও 25 বছরের নিচে থাকা যুদ্ধবন্দীদের বিনিময়ে সম্মত হয়েছে। এছাড়া উভয় পক্ষ 6000 করে নিহত সেনার মরদেহ ফেরত দিতে রাজি হয়েছে। এই মানবিক অগ্রগতি ইস্তাম্বুল বৈঠকের বড় অর্জন বলে মনে করছে কিয়েভ। কিয়েভ জানায় আলোচনার দিনেই তারা রাশিয়ার প্রস্তাব পেয়েছে, তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হয়নি। প্রেসিডেন্ট পর্যায়ে মূল রাজনৈতিক সমাধান সম্ভব। এই যুক্তিতে জুনের শেষ নাগাদ পুতিন জেলেনস্কি সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছে ইউক্রেন। আভাস দেওয়া হয়েছে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত থাকতে পারেন। এই বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোয়ানও সে বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইস্তাম্বুল বা আঙ্কারায় একই মঞ্চে আনার চেষ্টা করছি। প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে আসার চেষ্টা করব। যদি সবাই সম্মত হন, আমি নিজেও বৈঠকে অংশ নিতে প্রস্তুত, যাতে ইস্তাম্বুলকে একটি শান্তিকেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। এদিকে রুশ কর্মকর্তারা ইস্তাম্বুল বৈঠক ব্যর্থ করার চেষ্টা করলে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পূর্ব ইউরোপের ন্যাটো সদস্যদের নিরাপত্তা সম্মেলনের বক্তব্যে এই আহ্বান জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে সাড়া না দেওয়ার ইঙ্গিত দিল ইরান। ওমানের মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাবকে একতরফা ও অগ্রহণযোগ্য বলছে তেহরান। জাতিসংঘ পারমাণবিক সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ইরান 60% মাত্রায় 400 কেজির বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। সম্প্রতি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ইরানে পৌঁছায় যুক্তরাষ্ট্রের নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব। প্রস্তাবনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুতকৃত অংশ বিদেশে পাঠানোর দাবি জানায় যুক্তরাষ্ট্র। তবে এই প্রস্তাবকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যানের পথে হাঁটছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে বলেছেন, কোনো একতরফা চাপ বা চূড়ান্ত শর্ত মেনে নেওয়া হবে না। তারা বলছে, সমৃদ্ধকরণ প্রক্রিয়া চালু রাখা এবং নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার ছাড়া কোনো সমঝোতা হবে না। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপের নেতৃত্বে চলা আলোচনায় 5 দফা বৈঠক হলেও মূল বিরোধ এখনও রয়ে গেছে। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র যদি ফের চুক্তি থেকে সরে আসে, সেই ঝুঁকি ঠেকাতে তারা নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা চায়।
ইরান দাবি করেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর সাম্প্রতিক প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ইসরায়েলের ভুল তথ্যের ভিত্তিতে তৈরি। সেই প্রতিবেদন ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি মিলে পরবর্তী বৈঠকে ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে, যা উস্কানিমূলক। জাতিসংঘ পারমাণবিক সংস্থার রিপোর্টে বলা হয়, ইরান ইতোমধ্যে 60% মাত্রায় 400 কেজির বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। তবে ইরান জোর দিয়ে বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তাদের লক্ষ্য নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা অর্জন। নাদিম মারজান, সময় সংবাদ। ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ অবকাঠামো পুনর্গঠনে কাতারের $7 বিলিয়ন বড় বিনিয়োগ পাচ্ছে সিরিয়া। তবে দেশটির বিভিন্ন স্থানে চলছে বিদ্যুৎ চুরি ও অবকাঠামো লুটপাট। সরকারি কর্মকর্তারা বলছেন, এই অরাজকতা বন্ধ না হলে বড় বিনিয়োগ প্রকল্প শুধুই কাগুজে থেকে যাবে। দামেস্কের কিসোয়ে এলাকায় বিদ্যুৎ কেন্দ্রে ব্যস্ত শ্রমিকরা। মেরামত হচ্ছে কয়েল, সারানো হচ্ছে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ। কিন্তু যতই মেরামত হোক, বিদ্যুৎ পৌঁছায়নি বহু ঘরে। কারণ একটাই, বিদ্যুৎ চুরি ও ট্রান্সমিশন লাইন লুটপাট। বিদ্যুৎ চুরি এখন বড় সংকট সিরিয়ার জন্য। সরকারের বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ বিভাগের প্রধান জানান, বসতবাড়ি থেকে শিল্প খাত সর্বত্রই চলছে অবৈধ সংযোগ ও চুরি। সম্প্রতি কাতারের UCC হোল্ডিং এর সঙ্গে বড় চুক্তি স্বাক্ষর করেছে সিরিয়া, যেটির আওতায় স্থাপিত হবে 4টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং একটি 1000 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র। সৌর প্রকল্প 1 বছর 8 মাস আর গ্যাস কেন্দ্র 3 বছর 6 মাসে বাস্তবায়ন হওয়ার কথা। তবে প্রকল্প যতই বড় হোক, বাস্তবতা কঠিন। দেশ জুড়ে 80 কিলোমিটারের বেশি বিদ্যুৎ লাইন লুট হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, অস্ত্রধারী চক্রগুলো বিদ্যুৎ লুট করছে দিনের আলোতেও, অথচ প্রতিরোধে তারা প্রায় অক্ষম। 14 বছরের যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টায় এখন সিরিয়া। কিন্তু যতদিন না বিদ্যুৎ অবকাঠামো নিরাপদ করা যায়, ততদিন বিদেশি বিনিয়োগও হারাবে কার্যকারিতা। এই বাস্তবতাই দামেস্কের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল। মিনায় অবস্থানের মাধ্যমে আল্লাহর পথে ঐতিহাসিক যাত্রা শুরু করবেন লাখো মুসল্লি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। ইসলামের অন্যতম স্তম্ভ হজ, যা পালন করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সমবেত হন পবিত্র মক্কায়। সেখানে আজ 7 জিলহজ, কাল 8 জিলহজ মিনায় গমন, এরপর 9 জিলহজ আরাফাতে অবস্থান, 10 জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ। এই ধারাবাহিকতায় হজের মূল আনুষ্ঠানিকতা চলবে। আজ হাজিরা মক্কায় অবস্থান করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। কেউ করছেন বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, কেউ খুঁজে নিচ্ছেন মিনার পথ, আবার কেউ মনোযোগী বিভিন্ন নফল ইবাদতে। হজ একটি ধৈর্য, আত্মত্যাগ ও আনুগত্যের অনুশীলন, তাই এর প্রতিটি ধাপে রয়েছে গভীর অর্থ। 7 জিলহজ মূলত প্রস্তুতির দিন হলেও এর গুরুত্ব কম নয়, কারণ কাল থেকে শুরু হবে আল্লাহর পথে এক ঐতিহাসিক যাত্রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মূল আনুষ্ঠানিকতা বলতে আরাফাতের ময়দানে অবস্থানকে বুঝিয়েছেন, আর সেই আরাফাতের ময়দানে পৌঁছার কাজ শুরু হয় 7 জিলহজের প্রস্তুতির মাধ্যমেই। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক উত্তেজনার পারদ আবারও বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে চীন। বেজিংয়ের অভিযোগ, ট্রাম্প শি জিনপিংকে দেয়া প্রতিশ্রুতি রাখেননি। এ সময় দেশটির বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে জানায়, চীনের স্বার্থে যদি যুক্তরাষ্ট্র আঘাত করে তবে জোরালোভাবে তা প্রতিহত করা হবে।
সম্প্রতি সিঙ্গাপুরের এক সামিটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের চীনের বিরুদ্ধে বিতর্কিত এক মন্তব্য ঘিরে আবারও চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে নতুন হাওয়া লাগে। অনুষ্ঠানটিতে তিনি চীনকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়ে এশীয় দেশগুলোকে সতর্ক করেন। হেগসেথের এমন মন্তব্য ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের বিরুদ্ধে বাণিজ্যিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনেন। যুক্তরাষ্ট্রের এসব অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। হেগসেথের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রই এশিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি বলে দাবি করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ চীন সাগরে মার্কিন অস্ত্র মোতায়েন, নজরদারি এবং চীনা দ্বীপপুঞ্জে উস্কানিমূলক তৎপরতার অভিযোগ তুলেছে বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্র চীনা কোম্পানির জন্য চিপ ডিজাইন সফটওয়্যার বিক্রি বন্ধ করেছে, হুয়াওয়ের চিপ ব্যবহার না করার হুমকি দিয়েছে এবং চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে মে মাসের চুক্তি এবং জানুয়ারিতে প্রেসিডেন্ট শি জিনপিং ও ট্রাম্পের ফোনালাপের সিদ্ধান্ত ভঙ্গ হয়েছে বলে অভিযোগ চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের। বেইজিং ওয়াশিংটনকে অবিলম্বে তার ভুল পদক্ষেপগুলো সংশোধন এবং চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান জানিয়েছে। এছাড়া চীন হুঁশিয়ারি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র তার নিজস্ব পথে চলতে থাকে এবং চীনের স্বার্থের ক্ষতি করতে থাকে, তাহলে বেইজিং তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় ও জোরালো পদক্ষেপ নেবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, চীনের প্রতি এশিয়ার মনোভাব ইউরোপের তুলনায় অনেকটাই মিশ্র। অনেক দেশ দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সাবমেরিন বহর বাড়াচ্ছে যুক্তরাজ্য। যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করতে বিশাল সামরিক বিনিয়োগের ঘোষণা দিয়েছেও লন্ডন। বিশেষজ্ঞরা বলছেন, চীনের উত্থান ও ইউরোপের নিরাপত্তা হুমকি ঘিরে এক নতুন প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গি আনছে স্টারমার প্রশাসন। প্রতিরক্ষা খাতে পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্য। প্রথমবারের মতো যুক্তরাজ্যের সরকার স্বীকার করেছে দেশটির পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনের জন্য নতুন ওয়ারহেড তৈরির প্রকল্প চলছে, যার খরচ দাঁড়াবে প্রায় ১,৫০০ কোটি পাউন্ড। সোমবার দেশটির সরকার ঘোষণা দিয়েছে, বর্তমানে ৭টি পরমাণু চালিত অ্যাটাক সাবমেরিনের স্থানে আনা হবে ১২টি নতুন প্রজন্মের সাবমেরিন। জানা গেছে, এগুলো পরমাণু চালিত হলেও অস্ত্র হিসেবে বহন করবে অন্যান্য ধরনের অস্ত্র। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মধ্যে গঠিত নিরাপত্তা জোট AUKUS এর আওতায় নির্মিত হবে এই নতুন সাবমেরিনগুলো। বিশ্লেষকরা বলছেন, সমুদ্রপথে চীনের আধিপত্য মোকাবিলায় এই ত্রিপাক্ষিক জোটকে ধরা হচ্ছে ইন্দো প্যাসিফিকে পশ্চিমা প্রতিরক্ষার অগ্রভাগ হিসেবে। যুক্তরাজ্যে আমরা অন্তত 6টি নতুন গোলাবারুদ কারখানা নির্মাণ করব, যা 1000-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে। ইউরোপের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যেই আমরা হাজার হাজার নতুন দূরপাল্লার অস্ত্র তৈরি করব। আমাদের মাতৃভূমিকে রক্ষায় আমরা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করব। বিশ্লেষকদের দাবি, এই ঘটনায় ইঙ্গিত দেয় কেবল প্রতিরক্ষা নয়, বহুমুখী মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাজ্য। নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে বলে ইউরোপকে এর আগে কড়া বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাকলি আখতার, সময় সংবাদ। মিয়ানমারে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিল জান্তা সরকার। ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনও কাটেনি। এবার সেনাবাহিনীর লক্ষ্য চীন সমর্থিত তেল ও গ্যাস পাইপলাইন রক্ষা করা। একদিকে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা, অন্যদিকে সেনা মোতায়েন। দুই বিপরীত বাস্তবতায় চলছে দেশটির সংকটময় পরিস্থিতি। সম্প্রতি 7.7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় ৩,৮০০ মানুষ, গৃহহীন হয় হাজার হাজার। এরই পরিপ্রেক্ষিতে জুনের শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেয় মিয়ানমার সেনাবাহিনী। সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনের খবরে বলা হয়, পুনর্বাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত। তবে শর্ত দিয়েছে সামরিক জান্তা, যে কোনো হামলা বা নিরাপত্তা বিঘ্ন হলে সেটির প্রতিক্রিয়া হবে কঠোর। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা ঠিক আগেই শুরু হয়েছে সেনা মোতায়েন। মান্দালয়ের মাইনগান জেলায় চীন সমর্থিত তেল ও গ্যাস পাইপলাইন পুনর্দখলে ১৫০-এর বেশি সেনা জড়ো করেছে জান্তা। আরও ৬০ সেনা যুক্ত হয়েছে স্টিল কারখানা থেকে। এলাকা জুড়ে বাড়ছে সামরিক উত্তেজনা। 15 মে থেকে অপারেশন 9A নয়ার মায়ে নামের সামরিক ঘাঁটিতে একযোগে আক্রমণ চালায় প্রতিরোধ যোদ্ধারা। নাটোজি শহরের পাইপলাইনের একটি স্টেশন দখলে নেয় তারা। এ অবস্থায় চীন হয়তো চাপ দিচ্ছে জান্তাকে, এমনটাই বলছে স্থানীয় বিদ্রোহীরা।
মে মাস জুড়ে একাধিক সংঘর্ষ, আগুন, আটক ও প্রাণহানির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকাটি। অন্তত 50 জান্তা সেনা ও তাদের সহযোগী নিহত হয়েছে বলে দাবি করেছে প্রতিরোধ বাহিনী। পাল্টা বিমান হামলার আশঙ্কায় এখন পুরো মাইনগান জেলায় সতর্ক অবস্থা চলছে। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণ। আজ সকাল 6টা থেকে দেশব্যাপী 14,295টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলবে রাত 8টা পর্যন্ত। এরই মধ্যে আগাম ভোট প্রদান করেছেন 37.4% ভোটার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। কে বসছেন কোরিয়ার ক্ষমতার মসনদে, কোন দলের হাতে যাচ্ছে গোটা দক্ষিণ কোরিয়ার ক্ষমতা, সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ মঙ্গলবার মূল ভোট গ্রহণের মাধ্যমে। আজ সকাল 6টা থেকে দেশব্যাপী 14,295টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলবে রাত 8টা পর্যন্ত। তারপর শুরু হবে ভোট গণনা। 7 জন প্রার্থী থাকলেও মূলত কোরিয়ার প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে এই ভোট যুদ্ধ হচ্ছে। ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া ইজে মিয়ং এবং পিপল পাওয়ার পার্টি কিম নুনসুর মধ্যেই হবে এই ভোট যুদ্ধ। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 5,20,00,000 নাগরিকদের মধ্যে মূল ভোটার সংখ্যা 4,43,00,000, যাদের মধ্যে গত বৃহস্পতিবার এবং শুক্রবার 37.4% মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যাদের মধ্যে বিদেশে বসবাসকারী 2,05,268 জন, তারাও ইতিমধ্যে তাদের ভোটদান সম্পূর্ণ করেছেন। তবে আজ নির্বাচনের দিন কতজন ভোট দেবেন সেটি এখন দেখার বিষয়। চূড়ান্ত ফলাফল কখন ঘোষণা করা হবে তা নির্ভর করে প্রার্থীদের ভোটাধিকারের ব্যবধানের উপর। আমরা যদি পূর্বের নির্বাচনের দিকে তাকাই, 2017 সালের নির্বাচনে ভোট গণনা শুরু হওয়ার মাত্র 2 ঘন্টা পর অর্থাৎ রাত 10টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছিল এবং 2022 সালের নির্বাচনে ভোট গণনার প্রায় 8 ঘন্টা পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তবে এবারের নির্বাচনে ফলাফল কখন ঘোষণা করা হবে সে বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছেন কিছুটা বিলম্বিত হতে পারে, এমনটাই আভাস দিয়েছেন নির্বাচন কমিশন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। কানাডার উত্তরাঞ্চলে দাবানলে পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি। ম্যানিটোবার উত্তরের প্রত্যন্ত অঞ্চল থেকে পালিয়ে যাচ্ছেন হাজারো মানুষ। বন্ধ হয়ে গেছে অনেক সড়ক। ম্যানিটোবার দ্য পাস এলাকায় ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ বনাঞ্চলে। নিরাপদ আশ্রয়ের সন্ধানের খোঁজে স্থানীয় বাসিন্দারা। কানাডিয়ান ইন্টেলিজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী 1 জুন পর্যন্ত কানাডা জুড়ে 14 লাখ হেক্টর বনভূমি আগুনে পুড়েছে। শুধু ম্যানিটোবায় এখনও 24টি স্থানে আগুন সক্রিয় আছে। পার্শ্ববর্তী আলবার্টায় যেটির সংখ্যা 49। বলা হচ্ছে অস্বাভাবিক গরম ও খরার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। শুকনো বনভূমি ও ঝোপঝাড় আগুনের খোরাক হয়ে উঠেছে। বহু এলাকার গাছপালা ও রাস্তা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ম্যানিটোবার কর্তৃপক্ষ ইতোমধ্যে 17,000 বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই দক্ষিণাঞ্চলের অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছেন। দাবানলের কারণে একাধিক অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিশ্লেষকরা বলছেন কানাডার দাবানল শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ প্রতিচ্ছবি। এর প্রভাব গ্রাস করছে হাজারো মানুষের জীবন ও ভবিষ্যৎ। নাদিম মারজান, সময় সংবাদ। কলম্বিয়ার ছোট্ট একটি গ্রামকে এক বিশাল পানির স্লাইডে পরিণত করেছে গ্রামবাসী। নর্থে দে সান্তান্দার অঞ্চলে এই পাহাড়ি গ্রামকে এবার পর্যটন আকর্ষণে পরিণত করতে অভিনব এই উদ্যোগ নিয়েছে তারা। পানি আর পর্যটকের ভিড়ে জমে উঠেছে কলম্বিয়ার বুকারসিকা গ্রাম। কলম্বিয়ার বুকারসিকা গ্রামের প্রধান সড়ক জুড়ে বসানো হয়েছে দীর্ঘ প্লাস্টিক শিট। এর ওপর ঢালা হয়েছে পানি আর সাবান, যাতে সহজেই পিছলে নামা যায়। রাস্তার ঢালে গড়ানো পানি আর তাতে গড়াগড়ি দেয়া মানুষ, এটি এখন বুকারসিকার প্রধান আকর্ষণ। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও এই রোমাঞ্চকর স্লাইডে অংশ নিচ্ছেন উৎসবমুখর পরিবেশে।
গত বছর একটি প্রতিশ্রুতির জায়গা থেকে শুরু হওয়া এই আয়োজন এখন পরিণত হয়েছে বন্যাগ্রস্ত অঞ্চলের জন্য আনন্দ উৎসবে। সহিংসতার খবরের বদলে এবার সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে হাসি মুখ আর পানিতে আনন্দ করা শিশুদের ছবি। একসময় সহিংসতা ও গেরিলা দখলের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে আসা বুকারসিকাকে এবার নতুন পরিচয়ে তুলে ধরতে চান আয়োজকরা। আজ আমরা নর্তে দে সান্তাদারে সবচেয়ে বড় টাউন স্লাইড উদ্বোধন করছি। এটা হয়তো কলম্বিয়ার সবচেয়ে বড় না, কিন্তু আমাদের এলাকার সবচেয়ে বড়। আমরা চাই আমাদের গ্রামকে রেড জোন অঞ্চল হিসেবে নয়, সংস্কৃতি, কৃষি আর মানুষের জন্য চিনুক সবাই। সশস্ত্র সংঘাতের ইতিহাস পেছনে ফেলে গ্রামবাসীর এখন উল্লাসের কারণ এই পানির স্লাইড। নতুন কিছু করার তাড়না থেকেই এই আয়োজন বলে জানান গ্রামবাসী। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্লাইডটি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলি বিমান হামলায় মৃত্যুপুরীতে পরিণত গাজা, দখলদারদের আগ্রাসনে একদিনে নিহত 51 জন। খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ তেল আবিবের। নতুন করে যুদ্ধবন্দী বিনিময় ও নিহত সেনাদের মরদেহ হস্তান্তরে রাজি রাশিয়া ইউক্রেন। কিয়েভের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মস্কোর। এবং মার্কিন পারমাণবিক চুক্তির প্রস্তাবকে একতরফা আখ্যা ইরানের, সাড়া না দেওয়ার ইঙ্গিত। পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তেহরান, দাবি আইইএ এর। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।